স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে 3 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর মধ্যরাতে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে। বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম। আজ সোমবার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে। নতুন এই আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারা দেশে নতুন কমিটি গঠন করবে। এর আগে রবিবার রাতে এক ভিডিও বার্তায় কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন বাবুনগরী। কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে। রোববার কওমি মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল হায়াতুল উলআর স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আল হায়াতুল উলায়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। কওমি বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে নিউজ 24-এর সাথে কথা বলেন আল হায়াতুল উয়ালা লিল জামিআতিল কওমিয়া সহ সভাপতি ও বেফাক সদস্য মুসলেহ উদ্দিন বহরমপুরি। প্রত্যেকটা মাদ্রাসাতেই ফরমের মধ্যে লেখা আছে যে কেউ ছাত্র সংগঠন করতে পারবে না। ছাত্র সংগঠন বলতে আসলে সেখানে ধরনের রাজনীতি এখন ইদানিং এটা এত কড়াকড়া করে না হওয়ার কারণে বা কড়াকড়ি হয় না, সেইখানে এখন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন তো আসলে রাজনীতির নামে অনেক কিছুই হয়, এই হিসাবে পুরাটাই কেউ সংগঠন করতে পারবে না, সেখানে তো কোনো রাজনীতি জড়াতে পারবে না। এবার করোনা টিকার খবর। আজ সোমবার থেকে বন্ধ হচ্ছে দেশের করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক বলেছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে কোভ্যাক্সের 1 লাখ টিকা। সেই সাথে চীনের উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকাও নেবে বাংলাদেশ। এছাড়াও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকাও দ্রুত আনার চেষ্টা চালাচ্ছে সরকার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা টিকা হয়ে উঠতে পারেনি বৈশ্বিক সম্পদ। বিত্তশালী দেশগুলোর প্রতি 4 জনের 1 জন টিকা পাচ্ছেন, যার বিপরীতে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি 500 জনে টিকা পাচ্ছেন মাত্র 1 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্য অন্তত সেটাই প্রমাণ করে। টিকার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশও পেয়েছে এর সামান্যই। তাই তো মজুদ না থাকায় বন্ধ করতে হচ্ছে সারা দেশের প্রথম ডোজের টিকা কার্যক্রম। রবিবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তাই জানানো হয়। ভ্যাকসিন প্রাপ্তির দৌড়ে দেশের অবস্থান তাহলে কোথায়? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানালেন, আগামী মাসেই আসছে সিরাম ও কোভ্যাক্সের মোট 21 লাখ ডোজ টিকা। আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে ভ্যাকসিনকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। এছাড়াও চীন সরকারের উপহার হিসেবে পাওয়া সাইনোফার্মের 5 লাখ ডোজ টিকাও নেবে বাংলাদেশ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, চীনের টিকা নিতে কোনো বাধা নেই, এরই মধ্যে দেওয়া হয়েছে অনাপত্তিপত্র। ভ্যাকসিনটি গ্রহণ করতে কোনো বাধা নেই, আমরা এই ভ্যাকসিনটি গ্রহণ করতে আগ্রহী। আমাদের যত কর্তৃপক্ষ যারা আছে এই ভ্যাকসিনটি গ্রহণ করার জন্য তারা এই বিষয়ে কাজ করছেন চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে। এই ভ্যাকসিন আসলে আমাদের দেশে এটা গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, পাশাপাশি মডার্না, রাশিয়ার স্পুটনিক ভি সহ একাধিক উৎসের সন্ধানেও কাজ চলছে বলে জানান 2 মহাপরিচালক। আমরা একাধিক সোর্সে যাব, সেটি 2টি হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে। যতগুলো সোর্স আমরা পাবো, ভালো ভ্যাকসিন পাবো এবং সাশ্রয়ী মূল্যে পাবো এবং ইফেক্টিভ ভ্যাকসিন পাবো, সেই ভ্যাকসিনগুলো আমরা বাংলাদেশে আমদানি করব। অনেক কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি টিকা তৈরি করেন, তার মধ্যে ইনসেপ্টা একটা, পপুলার একটা, আর একটা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার একটা, এই 3টা এখন তৈরি করে। স্বাস্থ্য দপ্তর বলছে, দেশের অন্তত 3টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বাংলাদেশেই টিকা তৈরির সক্ষমতা রয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
টানা 11 দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে খুলল দেশের দোকান আর শপিং মলগুলো। তবে প্রথম দিনে কোথাও খুব একটা ক্রেতার চাপ দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, গণপরিবহন চালু না হলে দোকানপাট খোলা রেখে ব্যবসায়িক মন্দাভাব দূর হবে না। অন্যদিকে শপিং মল খুলে দেওয়ার একদিনে অনেকটা বদলে গেছে রাজধানীর চিত্র। সড়কে বেড়েছে যানবাহন, ফিরে এসেছে চিরচেনা যানজটের দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন আফরিনা নোয়ার। করোনা মহামারী নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের মধ্যে মানুষের জীবন জীবিকা বিবেচনায় রোববার থেকে খুলে দেওয়া হলো শপিং মলগুলো। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার চকবাজারের চিত্র এটি। সকাল থেকে দোকানপাট খোলা থাকলেও সাধারণ অবস্থার চেয়ে ক্রেতাদের উপস্থিতি দেখা গেছে কম। যেহেতু গাড়ি বন্ধ, ঢাকা সিটির ভিতরে তো বাইরে থেকে কেউ আসতে পারবে না, তো দোকান খোলা মানে তেমনি আমাদের মরার উপরে গাড়ার কাজ। বিক্রি না হলে আমরা কিভাবে দোকানের স্টাফ পরিচালনা করব, দোকান ভাড়া দেব, বাসা ভাড়া দেব। সকাল থেকে রাজধানী ঘুরে অনেকটা একই চিত্র দেখা গেছে শহরের অন্যান্য মার্কেট ও শপিং মলগুলোতেও। তবে বিক্রেতারা বলছেন, মার্কেটের নিয়ম শিথিল হলেও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা সমাগম বাড়ছে না আশানুরূপ। আর ক্রেতারা বলছেন, প্রয়োজনের তাগিদেই মার্কেটমুখী হচ্ছেন তারা। নিম্ন মধ্যবিত্ত এদেরই একটু প্রবলেম হচ্ছে। আর কেন যারা নাকি গাড়ি আছে তারা কিন্তু ঠিকই চলতেছে, কিন্তু এখন এটা মনে হয় যে সব যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটা ঝুঁকি। যারা বিজনেস করে, যারা ধরেন যে এমপ্লয় আছে, তাদেরও কিন্তু আপনি যদি ঈদের আগে যদি স্যালারি না পায়, তাদেরও কিন্তু সংসার চালানো কিন্তু টাফ হবে। এদিকে ব্যবসায়িক স্বার্থ আর জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকান খোলা রাখার সময় বৃদ্ধির পাশাপাশি গণপরিবহন চালুর আহ্বান জানানো হয়। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, স্বাস্থ্যবিধি না মানা হলে আবারও কঠোর সিদ্ধান্তে যেতে বাধ্য হবে সরকার। আমাদের রিজিকের ব্যবস্থার জন্য আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য করতে আসছি, ওদিকে সবারই খেয়াল করতে হইব। যদি গণপরিবহনে যোগাযোগ না থাকে তাহলে আমাদের এইভাবে দোকানপাট খুলে ততটা একটা লাভবান আমরা হব না। কন্ডিশনে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই দোকান খোলা থাকবে, এবং স্বাস্থ্যবিধি মেনে দোকান যদি খোলা না থাকে অবশ্যই আমরা আইনগত যা যা করা দরকার আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা মাঠে নামবে, তারা সেই কাজগুলো করবে। তবে শপিং মলে ক্রেতার ভিড় না থাকলেও শহরের বেশিরভাগ পথই ছিল যানজটপূর্ণ। সাধারণের চলাচলও ছিল পুরোপুরি স্বাভাবিক। আফরিনা নোয়ার, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর লকডাউনের খবর জানাতে এবার মধ্য বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, গতকাল তো শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি রাজধানীতে গাড়ির চলাচল বেড়ে গেছে, লকডাউন উপেক্ষিত হচ্ছে পুরোপুরি। তো আজ সকালবেলা রাজধানীর চিত্র কেমন দেখছেন, আর যারা রাস্তা বের হচ্ছেন তারা কি স্বাস্থ্যবিধি আদৌ মানছেন? তাবাসসুম, সকালবেলা আসলে লকডাউনের যে চিত্র সেটি অন্যান্য দিনের মতোই, অর্থাৎ প্রথমবার লকডাউন ঘোষণা করার পর আমরা যেরকম দেখেছিলাম সকালে ঢাকার চিত্র, দ্বিতীয়বার কিন্তু যে কঠোর লকডাউনের সময় বৃদ্ধি করা হয় তারপর থেকে কিন্তু রাজধানীর চিত্র বদলে গেছে এবং সকাল থেকে কিন্তু সব ধরনের গণপরিবহনই চলছে, শুধুমাত্র বাস চলে না। এছাড়া কিন্তু লকডাউনের কারণে প্রধান সড়কে রিক্সা থেকে শুরু করে সবকিছুই চলাচল করে এবং প্রথম দিকে আমরা যেটি দেখেছিলাম সেই ঠিক একই চিত্র, অর্থাৎ প্রথম দিকে প্রধান সড়কে একাধিক চেকপোস্ট থাকলেও এখন কিন্তু সেই চেকপোস্টগুলো দ্বিতীয় দফায় যখন লকডাউন বাড়ানো হয়েছে তারপর থেকে আমরা দেখছি না, এবং প্রথম দিকে যতটা নজরদারি ছিল প্রশাসনের পক্ষ থেকে সেটিও নেই। আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যারা চলাচল করছেন তারা মাস্ক পরছেন, তবে অন্য কোনো কিছু আসলে ওইভাবে মানা হচ্ছে না, অন্যান্য যে শর্তাবলী সেগুলো মানা হচ্ছে না। এছাড়া আপনি জানেন যে দোকানপাট খোলা একটি ঘোষণা দেওয়া হয়েছে, সকালবেলা থেকেই ছোট ছোট দোকানগুলো কিন্তু খোলা হয়েছে এবং গতকাল থেকে যেহেতু শপিং মল এবং অন্যান্য দোকানপাট খোলার একটি ঘোষণা এসেছিল সরকার পক্ষ থেকে, সে কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানজটের তৈরি হয় এবং করোনার সংক্রমণ রোধে যে সরকার কঠোর লকডাউন দিয়েছে তারপর থেকে রিক্সা থেকে শুরু করে অন্যান্য পরিবহন যেহেতু প্রধান সড়কে চলাচল করে, সে কারণে কিন্তু এই যে প্রধান সড়কে যে ভিড়ভাড়টা এটি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটের তৈরি হয়। যদিও দোকানপাট খোলার কারণে ক্রেতাদের সংখ্যাটা একটু কম আছে, তবে যানজট কিন্তু বাড়ছে। অর্থাৎ এই যে লকডাউন, এই লকডাউনের স্বাস্থ্যবিধি থেকে শুরু করে নিয়ম কানুন যেগুলো সেগুলো একেবারে ঢিলেঢালাভাবেই মানা হচ্ছে সবার পক্ষ থেকে। তাবাসসুম।
লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কড়াকড়ি লকডাউনের ফলে রাজধানীতে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয়েছে জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মধ্যবাড্ডা থেকে মাসুদা লাবণী। তালের রসের ছিটে ফোঁটা নেই, তবুও তাল মিস্ত্রি আছে শুধু সোডা, কেমিক্যাল আর চিনি। রাজধানীর কামরাঙ্গীরচরে একইভাবে বানাচ্ছে রোগীর পাথেয় এই খাদ্যপণ্যটি। একইভাবে আখ কিংবা খেজুরের রস ছাড়াই হচ্ছে গুড় বানানো হচ্ছে গোখাদ্য, চিনির গাদ লালির সঙ্গে রং আর কেমিক্যাল মিশিয়ে। সাভারের বেশ কয়েকটি কারখানায় এসব গুড় তৈরি করে ছড়িয়ে দিচ্ছে রাজধানী সহ সারা দেশে। খাদ্যে আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। তাল মিস্ত্রি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু এই তাল মিস্ত্রি তৈরির নামে মহা প্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গীরচরে এই কারখানাটি। তালের রস বা ছিটে ফোঁটা কিছুই নেই। কারখানাটি বিপুল পরিমাণ বস্তা ভর্তি চিনি, সোডা আর কেমিক্যালে ঠাসা। শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা, কেমিক্যাল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিস্ত্রির রসদ। চিনি, পানি, সোডা আর এই যে হাইড্রোস, এটাই তাল যেহেতু দেয় না, তাহলে তো এটা তাল মিস্ত্রি না, এটা চিনি মিস্ত্রি মনে হয়। এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালেই হলো তাল মিস্ত্রি। এইসব তাল মিস্ত্রি প্যাকেটজাত করতে চলছে নিদারুণ কাটাকাটি। পরে তা পিওর তাল মিস্ত্রি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিস্ত্রি। এইসব তাল মিস্ত্রি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাল মিস্ত্রি নয়, মহা জালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও। সাভার, নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে। ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাঙ্ক লরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডের চিত্র দেখে। নালি এটা গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান মিশা তো এখনো খাওয়া যায়, মিষ্টি জিনিস, মিষ্টি নেই, এটা তিতো নাকি। এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ। কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয়, গরুর খাদ্য, সুগার মিলের গাদ লালি। এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট। গুড়ের গোডাউন, লালি নামাইতে কইছে, আমার নামাই দিব। এখন কি বানাইবো না আমার কেমবা করবো আমরা। গুড় কারখানায় মজুত করা এই লালির সঙ্গে রং, ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড়, যা হাড়িজাত করলেই দেখতে একেবারেই খাঁটি। গুড়ের মধ্যে ভেজাল হয়তো মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি, যেটা রস হয়ে যায়, এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না, সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয়, কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত হলে সেটা আবার মানুষকে খাওয়ানো যায়। এই গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা। জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমদানির সিদ্ধান্ত বাস্তবায়ন সময় মতো না হওয়ায় চালের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুমতি পেয়েও যেসব ডিলার আমদানি নিয়ে গাফিলতি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলছেন তারা। বলেছেন, কৃষকের কাছ থেকে বাড়তি দাম দিয়ে ধান সংগ্রহ করে দরিদ্র মানুষদের কাছে কম দামে পৌঁছে দিতে হবে সরকারকে। সুলতান আহমেদের প্রতিবেদন। দেশের বাজারে বেড়েই চলেছে চালের দাম। হিসেব বলছে গেল 3 মাসে মোটা চালের দাম বেড়েছে প্রায় 13%, যার প্রভাবে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। চালের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে মজুদও পর্যাপ্ত নয়, বরং প্রতিবেদন বলছে চালের মজুদ এখন 3 লাখ মেট্রিক টন, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রশ্ন আসে, দফায় দফায় চাল আমদানির অনুমতি দেওয়ার পরও কেন এমন পরিস্থিতি? হিসেবে দেখা যায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকার প্রায় 7.5 লাখ টন আমদানির জন্য চুক্তি করে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে। এর মধ্যে আমদানি হয়েছে 2.43 লক্ষ মেট্রিক টন। যাদেরকে এই কোঠাভিত্তিক ভাবে আমদানি করার সুযোগ দিয়েছিল তারা প্রত্যেকেই সুবিধাবাদী। আমার মতে তাদের ব্যাপারে মনিটরিং দরকার। কেন তারা আবেদন করলো আর কেন আমদানির জন্য সুযোগ নিয়ে কেন তারা চালানো? সরকারের উচিত হবে এইভাবে কোঠাভিত্তিক না দিয়ে যদি ওপেন টু অল করে, সরকার
যে আমদানিকারক প্রত্যেকে আনতে পারবে, তাহলে দেখেন বাজার নিয়ন্ত্রণে আসবে। কৃষকের কাছ থেকে বাড়তি দামে সরাসরি ধান কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য আগামী 30 মে পর্যন্ত ধানের বাড়তি দাম ধরে রাখার পরামর্শ তাদের। তবে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা বাড়াতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চালের দামটা কিন্তু এখন কমানো সঠিক হবে না, তাহলে কিন্তু কৃষকরা বিপর্যস্ত হবে। এবছর ধানের দাম ভালো থাকাতে অনেক কৃষক মাসে নেমেছে, ফসল করেছে, ধান করেছে। যদি এখন ধানের দাম ফল করে তাহলে কিন্তু আরেকটা বিপর্যয় হবে। সুতরাং ধানের দামটাকে স্টেবল রেখে সরকার প্রকিউরমেন্টটা বাড়াতে হবে, এবং সরকার যে ভাবে এখন প্রকিউর করতেছে দিস ইজ নট এনাফ। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কৃষকের হয়রানি করে কোনো প্রকিউরমেন্ট হবে না। যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতেছে, আমি প্রথমেই বলেছি 1974 সালের খাদ্য ঘাটতি নিয়ে যে ধরনের কেলেঙ্কারি করছে, এই ধরনের যারা এই কাজ করে তারা সব সময় সক্রিয় থাকে, এবং এরা যাতে এই ধরনের সক্রিয় না থাকতে পারে এদের ব্যাপারে কঠোর নজরদারিতে রাখা উচিত তাদের। মজুদ পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে 2-1 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বংশাল নতুন রাস্তা মোড়ের স্থানীয় আতা জামে মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে মসজিদের 5তলা ভবনে আগুনের সংবাদে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায় 8 ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মসজিদের 5তলা ভবনের কিছু অংশ পুড়ে গেলেও বাকি তলা নিরাপদ ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। আশপাশে ফোমের গোডাউন থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। করোনা মহামারীকালে পৃথিবীতে কার্বন নিঃসরণ কমেছে। এই অজুহাতে কমতে পারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দেওয়ার প্রবণতাও, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিশ্রুতি রক্ষার চেয়ে ভঙ্গই করেছে বেশি। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। করোনাকালে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, প্রকৃতি তখন ফিরতে শুরু করে আপন রূপে। চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা অনুযায়ী 2020 সালে করোনা মহামারীকালে 2.6 গিগাটন কার্বন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমেছে। ফলে $125 বিলিয়ন সমপরিমাণ সামাজিক, পরিবেশগত ও স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি কমানো গেছে। বড় বড় কলকারখানা ও অন্যান্য কারণে উন্নত অনেক দেশে অতিরিক্ত কার্বন নিঃসরণ হয়, যা পুরো বিশ্বের পরিবেশের জন্য ক্ষতিকর। তাই যারা অতিরিক্ত কার্বন নিঃসরণ করে তাদেরই ক্ষতিপূরণের অর্থ দেওয়ার কথা। জলবায়ু সম্মেলনে এ সিদ্ধান্ত হয়, কিন্তু স্বাভাবিক সময়েই তারা এ অর্থ দিতে টালবাহানা করে। করোনার কারণে তা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তো যারা অর্থ কম দিচ্ছে আগে থেকে, এখন তারা নিজেরাই আবার করোনার কারণে তারা আক্রান্ত। বিভিন্ন ধরনের স্টিমুলাস, প্রণোদনা প্যাকেজ তারা নিজেরাই ডিক্লেয়ার করতে হচ্ছে। সুতরাং তারা আমাদের মতো দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আগে তাদের নিজের দেশের অর্থনীতি পুনরুদ্ধার অগ্রাধিকার দেবে। প্রতি বছর বিশ্বে জলবায়ু অর্থায়ন দরকার $100 বিলিয়ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য মতে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে $351.4 মিলিয়ন ধার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর $285 মিলিয়ন তারা বাংলাদেশকে পুরোপুরি দিয়ে দিতে চেয়েছিল। সব মিলিয়ে $636.4 মিলিয়ন দেওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত দিয়েছে মাত্র $132.75 মিলিয়ন, যা তাদের প্রতিশ্রুত অর্থের 5 ভাগের মাত্র 1 ভাগ। টিআইবির গবেষণা বলছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স বাংলাদেশকে একটি প্রকল্পের জন্য $10.10 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই দেয়নি। দুটি প্রকল্পে কোনো অর্থ দেয়নি গ্লোবাল ক্লাইমেট ফান্ড GCF1ও। সব মিলিয়ে 17টি প্রকল্পে $397 মিলিয়ন আসার কথা থাকলেও কোনো অর্থ আসেনি। জাতীয় পর্যায়ে হয়তো একটু সময় লাগে, কিন্তু এটা আমি কোনো আমাদের সেইভাবে আমি বলবো না যে আমাদের কোনো
ডিলে হচ্ছে। অর্থ পাওয়ার জন্য যে ধরনের আর্থিক মানদণ্ড বা তদারকির মানদণ্ড, প্রকল্প বাস্তবায়নের মানদণ্ড, স্বচ্ছতার যে মানদণ্ডগুলি আছে বা পরিবেশগত যে প্রভাব যাচাইয়ের যে মানদণ্ড আছে, মানদণ্ডগুলোকে উত্তীর্ণ না হতে পারে, তা নিবন্ধনমুখিত হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, যার ফলে অর্থ পায়নি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দক্ষতার কোনো অভাব নেই, কারণ আরো সুন্দরভাবে কিভাবে প্রকল্প প্রণয়ন করা যায় সেই দিকে আমরা কাজ করছি, সক্ষমতা উন্নয়ন করছি। উন্নয়নের ডামাডোলে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব প্রকৃতি, যা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার কৃষি সংবাদ। মৌলভীবাজারের বিভিন্ন হাওরে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে, পাকতে শুরু করেছে ধান। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। করোনার কারণে শ্রমিক সংকট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে এবার ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। সৈয়দ বয়তুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওর অঞ্চলের বেশিরভাগ জমির ধানই পেকে গেছে। কষ্টে ফলানো ফসল গোলায় তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন কৃষক কৃষানীরা। কৃষকরা জানান এবছর হাওর অঞ্চলে ফলন বেশ ভালো হয়েছে, তবে করোনার কারণে শ্রমিক সংকট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। একই সাথে বাজারে ধানের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়েও শঙ্কায় তারা। তো ধান হাতার হয়ে গিয়া কইতাম হইব, বুঝতাম হইব আমরা যে কিরকম ধান পাইমো না পাই। এদিকে শ্রমিকের অভাব, এদিকে ধান কাটার অবস্থা কোনো অবস্থাতে তোলা যাচ্ছে না। দাম এখন বর্তমানে আছে, ধানের দাম যদি বড় ক্ষেত্র বাদেও দাম থাকে তাহলে আমরা কৃষক বাঁচতে পারি, যদি এই দাম না থাকে তা আমরা বাঁচার কোনো উপায় নেই। সংশ্লিষ্টরা বলছেন হাওর অঞ্চলে এখন পর্যন্ত প্রায় 30% জমির ধান কাটা শেষ হয়েছে। দ্রুত সময়ে কৃষকরা যাতে ধান ঘরে তুলতে পারে সেজন্য কম্বাইন হারভেস্টার সহ ধান কাটার মেশিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। আমাদের ধান কাটার মেশিন এবং স্থানীয় শ্রমিক যারা আছেন তারা মিলে আশা করি ফসল ঘরে তুলতে পারবেন। তাছাড়াও আমরা শেষ অবধি যদি দেখি যে শ্রমিকের কোনো সমস্যা, সংকটের সমস্যা হচ্ছে, যুব সমাজকে আমরা উদ্বুদ্ধ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে মৌলভীবাজারে 56,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অর্ধেকই হয়েছে হাওর অঞ্চলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আর একটি বিরতির, আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন 7,15,000-এর বেশি মানুষ, প্রাণহানি হয়েছে 9 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 14,77,00,000 আর 31,22,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। তবে অন্যান্য দেশে কমলেও ভারতে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ 3,54,000-এর বেশি শনাক্তের রেকর্ড করেছে দেশটি। একদিনে প্রাণ হারিয়েছেন 2,008 শতাধিক। রাজধানী দিল্লিতে চলতি সপ্তাহে প্রতি ঘন্টায় গড়ে 12 জনেরও বেশি মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় 16,000। এমন বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতে 6 শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। আর দেশটিতে ভ্যাকসিন তৈরির উপকরণের পাশাপাশি ভেন্টিলেটর, চিকিৎসা ও সুরক্ষামূলক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে 34,000-এর বেশি শনাক্ত ও 2 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর ব্রাজিলে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 32,000-এর বেশি, প্রাণ হারিয়েছেন 1,316 জন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 12,57,00,000-এর বেশি মানুষ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই দফায় 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 268 জন প্রার্থী, যেখানে
নির্ধারণ হবে 4 মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য। এবারের দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় হবে ভোট। 34টি কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন থাকছে 796 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে 653 কোম্পানি আধা সেনা থাকবে নিরাপত্তার দায়িত্বে। শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধি কায়েম থাকার বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এই দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 294 আসনের পশ্চিমবঙ্গে বিধানসভার 257 আসনের ভোট গ্রহণ সমাপ্ত হবে। 29 এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট গ্রহণ। আগামী মেতে পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গেল 1 বছরে যুক্তরাজ্যে বাংলাদেশিদের মূল ব্যবসা রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। শুধুমাত্র টেক অ্যাওয়ে সার্ভিস দিয়ে কোনোভাবে টিকে ছিলেন প্রায় 10,000 রেস্টুরেন্ট। কেমন আছেন ব্রিটেনের রেস্টুরেন্ট শিল্পের সংশ্লিষ্টরা? বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে আসমা মাসুম। বার্জেস হিল ওয়েস্ট সাসেক্সের ছোট একটি গ্রামীণ শহর। এই শহরে রয়েছে প্রায় 70টির মতো রেস্টুরেন্ট, যা বিভিন্ন দেশের খাবারের প্রতিনিধিত্ব করে। এখানে রয়েছে 17টি বাংলাদেশি মালিকানাধীন টেকওয়ে ও রেস্টুরেন্ট। করোনা মহামারীর কারণে সারা দেশের মতোই এখানকার রেস্টুরেন্টগুলো অনেক কষ্টে টিকে আছে। এটি মহামারীর আগে ঠিক এপ্রিলের কোনো এক শনিবার রাতের ব্যস্ততা। যে রেস্টুরেন্টে রাতের বেলা হই হুল্লোড়, গ্লাসের ঝনঝনানি ছিল নিত্য নৈমিত্তিক, সেখানে রেস্টুরেন্টের চেয়ার টেবিল উল্টানো, শুনশান নীরবতা। হঠাৎ 1-2টা টেকওয়ের অর্ডার আসলে হয়তো কিচেনের শেফের একটু নড়াচড়া। মাসালা ক্লাবের স্বত্বাধিকারী আরাফাত জামান বলছিলেন কিভাবে তারা মহামারীর সময় টিকে ছিলেন। আমরা যারা মেইন রেস্টুরেন্ট বিজনেসে আছি, আমাদের রেস্টুরেন্ট মেইন হইল গিয়ে কাস্টমার যখন আসবে তখনই আমাদের বিজনেস। আমাদের ব্যবসা কিন্তু টেকওয়ের মধ্যে না। তবে পেছনের কষ্ট ভুলে তারা অপেক্ষা করছেন সব আবারও স্বাভাবিক হবে। কাস্টমারের পদতারণায় মুখর হবে সারা দেশের কারি হাউসগুলো। আসমা মাসুম, নিউজ 24, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতের আরও 10টি নতুন খাত চলবে শতভাগ বিদেশি মালিকানায়। আর নতুন খাতগুলোকে বাণিজ্যিক সংস্থা আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে দেশটির অর্থ মন্ত্রণালয়। আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আল সালেহের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, প্রায় শেষের দিকে চলে এসেছে যুগান্তকারী এই আইনটির কাজ, যা পাশ হলে নতুন 10টি খাতে আমিরাতে বিনিয়োগ করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। শিগগিরই খাতগুলোর বিস্তারিত তথ্য ঘোষণা করবে মন্ত্রিসভা। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসার গতি বাড়াতেও এই আইন কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আমিরাতের অর্থনৈতিক ভবিষ্যৎকে স্পষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমিরাত। বিশেষ ফ্লাইটের কর্মস্থলে ফিরতে পারলেও কমেনি অভিবাসী কর্মীদের ভোগান্তি। প্রতিদিন গড়ে 20টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে গেলেও সময় মতো সেগুলো পরিচালিত না হওয়ায় বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সেই সাথে টিকিটের আকাশ ছোঁয়া দাম, নোটিশ ছাড়াই যখন তখন ফ্লাইট বাতিল, আছে করোনা সার্টিফিকেট পেতেও নানা ঝক্কি ঝামেলা। বিদেশগামী যাত্রীদের এসব ভোগান্তি তুলে ধরেছেন সহকর্মী চন্দ্রানী চন্দ্রা। প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট চালুর পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের 5টি দেশ ছাড়াও বিভিন্ন গন্তব্যে যায় 20টি ফ্লাইট। কত তারিখে কাছে মনে নাই, তো আজকে আমার ফ্লাইট 6:30টায়। আমাদের ফ্লাইট 19 তারিখে ছিল, এখন পর্যন্ত আমাদের ফ্লাইট কনফার্ম আছে। এখন আবার নতুন করে টিকিট কাটছি আমি নিজে টাকা দিয়ে, 80,000 টাকা দেখেছে জমা দিয়েছি। মধ্যপ্রাচ্যে সৌদি, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অভিবাসী কর্মীরা যাতায়াত করতে পারছেন। তবে টিকিটের দাম আকাশ ছোঁয়া, নোটিশ ছাড়াই যখন তখন ফ্লাইট বাতিল, আছে করোনা সার্টিফিকেটের নানা ঝুঁকি ঝামেলা। এতে বিদেশগামী যাত্রীরা ভুগছেন ভোগান্তিতে। আমাদের ফ্লাইট ছিল ঢাকা টু শারজা 2:45, এটা ক্যান্সেল না বাতিল না কোনো কিছু না, আমরা সকাল থেকে এখানে বসে আছি। ফ্লাইটটা কয়টা বাজে আমি নিজেও জানি না, আমি এখন এখানে বসে আছি, কালকে আসছি, আজকে এই পর্যন্ত এখন এইখানেই বসে রয়েছি। এক একটা প্রাইভেটে করোনা টেস্টে 3,000 টাকা করে নেয়।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিচ্ছে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ। এদিকে ছুটিতে আটকে পড়া কুয়েত ও বাহরাইন প্রবাসীদের কাজে ফেরানোর জন্য ফ্লাইট চালু হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। সূচি জটের শঙ্কায় দেশের ফুটবল। 30 এপ্রিল লিগ শুরুর দিনক্ষণ নির্ধারণ করে ক্লাবগুলোকে চিঠি দিলেও 4 ক্লাবের তাতে আছে আপত্তি। আরামবাগ, উত্তর বারিধারা ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা সংসদের আছে ভিন্ন রকমের সমস্যা। এরই মধ্যে নিজেদের সমস্যার কথা জানিয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা সংসদ। মাহফুজুল ইসলামের আরও একটি প্রতিবেদন। 30 এপ্রিল লিগ শুরুর দিনক্ষণ ঠিক করলেও নতুন জটিলতায় বাফুফে। আরামবাগ ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারার ঘোষিত দিনে খেলা শুরু করতে আপত্তি। 4 ক্লাবের আছে 4 ধরনের সমস্যা। কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় লেগের খেলা সময়মতো শুরু না হওয়ায় খরচ বাঁচাতে ক্যাম্প ছুটি দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। লকডাউনে খেলোয়াড়রা সব ঢাকার বাইরে। এর আগে লকডাউন শেষ হবার পর 7 দিন সময় পাওয়ার কথা থাকলেও 22 এপ্রিল লিগ কমিটির জরুরি ভার্চুয়াল মিটিং শেষে 30 এপ্রিল থেকে খেলা শুরুর দিনক্ষণ ঠিক করে বাফুফে। আর সেই সিদ্ধান্তেই ক্লাবটির আপত্তি। ব্রাদার্স কর্তৃপক্ষ সময় চায় অন্তত 7 দিন। মুক্তিযোদ্ধা সংসদ সরাসরি সময় না চাইলেও বাফুফের কাছে চাইছে সহযোগিতা। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইটের শিথিলতায় আইভরি কোস্টের 2 ফরেন ফুটবলারকে দেশে আনার ব্যাপারে বাফুফের সহায়তা চায় ক্লাবটি। আরামবাগ ও উত্তর বারিধারা লিগ 7 দিন পেছানোর ব্যাপারে মত দিয়েছে বলে জানা গেছে। এদিকে 30 এপ্রিল খেলা শুরুর দিনক্ষণ ঠিক করে ক্লাবগুলোকে খসড়া সূচি পাঠিয়েছে বাফুফে, কিন্তু সেই সূচি আলোর মুখ দেখা নিয়ে আছে শঙ্কা। এএফসির প্রাক বাছাইয়ে আবাহনী লিমিটেডের ম্যাচগুলো এখনো অনুষ্ঠিত হয়নি। লকডাউন শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে 28 এপ্রিলের পর ঢাকায় অথবা অন্য কোনো ভেন্যুতে হতে পারে ম্যাচ দুটি। সেক্ষেত্রে সূচিতে আনতে হবে আবারও পরিবর্তন। খসড়া সূচি অনুযায়ী 11 মে পর্যন্ত লিগের খেলা শেষে ঈদুল আজহার ছুটি। 15 মে থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। এর আগে মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে উড়াল দেবে বসুন্ধরা কিংস। এসব বাস্তবতার মাঝে ঈদের আগে লিগ শুরু করাই হবে বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ। মাহফুজুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদ এখন এ পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।